আমি রেকর্ড দেই নাই, রেকর্ডটা দেওয়া উচিত কারণ অনেকেই লেটে জয়েন করতেছো। আচ্ছা, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে যেহেতু 1 মাসের একটা অফ ছিল, তোমরা মোটামুটি বলা যায় যারা কেমিস্ট্রি আমার কাছে পড়তেছো কেমিস্ট্রিতে একটা ভালো বিরতি পাইছো। এখন সময় হয়েছে সিরিয়াস হওয়ার, কারণ অনেক ছুটি পেয়ে গেছো। ছুটি পাইছো এতে করে কি পিছায় গেছো? না, খুব একটা পিছাইছো তা না, বাট সিরিয়াস হইতে হবে। মানে এখন আর হেলাফেলা করার সময় নাই। তোমাদের এই ব্যাচটা একদম নতুন ছিল, তোমরা জানো। মাত্র 5টা ক্লাস হয়েছে আমাদের এই ব্যাচের, তাই না? আমরা মাত্র 5টা ক্লাস করছি। সো 5টা ক্লাসে যে খুব আহামরি আমরা পড়ে ফেলছি তা না, জাস্ট চ্যাপ্টার 2 শুরু করছিলাম এবং মোটামুটি কিছু দূর আগাইছিলাম। সো এখন থেকে আমাদেরকে আর একটু সিরিয়াস হয়ে আগাইতে হবে। আমাদের এখন আর পিছনে তাকানোর সুযোগ নেই। যে যা করছো, যে যাই করো না কেন, এখন থেকে তোমাদেরকে একটু সিরিয়াস হইতে হবে। যখন যা পড়াই, যা পড়াচ্ছি বাসায় বই খুলে পড়তে হবে, বই দেখতে হবে। কেমিস্ট্রি বই অনেকে দূরে সরায় রাখছিলা, তারা হচ্ছে কেমিস্ট্রি বইটা আবার কাছে নিয়ে আসতে হবে। কি পড়াচ্ছি, কি সামনে আছে, এগুলো দেখতে হবে। বইকে সময় দিতে হবে, রাইট? তুমি যদি বইকে সময় না দাও, বই তোমার সাথে বিট্রে করবে। ওকে? বই তোমার সাথে বিট্রে করবে। তুমি চাও যে বই তোমার সাথে বিট্রে করুক? একটা টাইমে যখন তোমার এক্সামের সময় চলে আসবে, তখন তো বই তোমার দিকে তাকায় হাসবে। তুমি ওই হাসি দেখতে পারবা না, বাট ফিল করতে পারবা। সো সেই চান্সটা দিও না। অনেক হইছে, এখন থেকে একটু সিরিয়াস হইতে হবে। ওকে? আর খুব যে পিছায় গেছো কিনা, অনেকে হতাশ হয়ে যাচ্ছ কিনা আমি জানি না, যে ভাই অনেক পিছায় গেছি মনে হয়, কেমিস্ট্রি তো সবে শুরু করলাম, অনেকে তো বই শেষ করে ফেলছে, আমার কি হবে, এই টাইপের চিন্তা ভাবনা রাখো না। মোটেও পিছাও না। এই একটা বই তো, এই একটা বই আর সেকেন্ড পেপার একটা বই, সো হোয়াট? এখনো পর্যাপ্ত সময় আছে, বাট একটু কন্টিনিউইটিটা একটু ঠিক রাখতে হবে। হ্যাঁ, একটু একটু কন্টিনিউইটি ঠিক রাখতে হবে, মেনটেন করতে হবে, একটু রেগুলারিটি মেনটেন করতে হবে। হ্যাঁ, একটু রেগুলার বেসিসে এবার একটু টাইম দিতে হবে বইটাকে। একটু টাইম দিতে হবে, বেশি বলি নাই যে সারাদিন কেমিস্ট্রি পড়ো, নো, দরকার নাই। একটু একটু টাইম দাও, রেগুলার টাইম দাও। আমরা আগায় যাব, ঠিক আছে? আমরা আগায় যাব, ভালোভাবে আগায় যাব, একেবারে টাইম মতো আগায় যাব। অনেকের এই কোয়েশ্চেন আসলে, ভাই আমরা কি এক্সামের আগে শেষ করতে পারবো? আমি এক্সাম বলতে এইচএসসিও না, আমি টেস্ট পরীক্ষার কথা বলতেছি। টেস্ট পরীক্ষার আগেই তোমাদের 2টা বই ভালো করে শেষ হয়ে যাবে। ওকে? আমরা আমরা আমাদের সেই পটেনশিয়াল আছে। আই থিঙ্ক তোমরাও আহ, তোমরাও এই ব্যাপারে সিরিয়াস থাকবা। আচ্ছা, তুমি তো হচ্ছে মোবাইলের নাম দিয়ে জয়েন করছো, এই যে অপো মোবাইলের নাম দিয়ে যে জয়েন করছো, তুমি নিজের নামটা দাও, না হলে বোঝা যাচ্ছে না যে তুমি কে ক্লাস করতেছো। তো তুমি বলছো যে শুনতে পারতেছো না, বাট শুনতে না পারার কারণটা কি আমি জানি না। তুমি যদি নতুন জয়েন করে থাকো তাহলে দেখবা যে তোমার স্ক্রিনের নিচের দিকে একটা হেডফোনের একটা ছবি আছে, দেখবা। তুমি যদি মোবাইলে চালাও বা ল্যাপটপে চালাও, যেভাবে চালাও না কারণ, নিচের দিকে অডিওর একটা অপশন আছে, ওখানে দেখবা হেডফোনের একটা চিহ্ন আছে। ওইটা ক্লিক করো, ক্লিক করে ওইটা অ্যাক্টিভ করে দাও, দেখবা যে সাউন্ড ঠিক হয়ে যাবে। ওকে, ফাইন। একটু ট্রাই করে দেখো। আর তোমার নামটা রিনেম করো, চেঞ্জ করো, নিজের নামটা দিয়ে দাও, নাহলে বোঝা যাচ্ছে না কে ক্লাস করতেছো। কারণ দুই দুই চারজন নতুনে জয়েন করছো, তো তোমাদের হয়তো আজকে প্রথম ক্লাস, একটু সমস্যা হইতেই পারে, এটা ঠিক হয়ে যাবে। আহ আচ্ছা। ও সরি, আচ্ছা, আমার মাথা তো গেছে, সে তো শুনতে পারতেছে না, তাই আমি কারে বললাম। দ্যাটস দ্য পয়েন্ট, লজিক্যাল পয়েন্ট। আমি জানি না সে তার কিভাবে বলা যায়। আচ্ছা, তোমরা কেউ একটু মেসেজ দাও, যে তাকে জিনিসটা একটু মেসেজে কেউ একটু বুঝায় দাও। আমি তাকে এখন কেমনে বুঝাবো? আমার পক্ষে তো মেসেজ দাতা একটু টাফ হয়ে যাচ্ছে এখন। অপো নামে সে জয়েন করছে, হয়তো নতুন, বুঝতে পারে নাই আই থিংক। এরকম কয়েকজন আছে একদম নতুন জয়েন করছে। আম, স্বাভাবিক। নতুন নতুন অনেক প্রবলেম হয়। তোমরা যখন নতুন জুমে জয়েন করছিলা, তোমাদেরও এরকম টুকটাক প্রবলেম হয়েছিল কিন্তু। বাট কেউ একটু মেসেজ দিয়ে বলো যে নিচে যে হেডফোনের যে অপশনটা আছে ওইটা যেন অ্যাক্টিভ করে দেয়, তাকে একটু মেনশন করে বলে দাও। জানি না কিভাবে বলা যায়, বাট একটু ট্রাই করো। আহ আর রেকর্ড তো হচ্ছে, ক্লাস রেকর্ড তো হচ্ছে। আহ তো হচ্ছে সে যদি বেশি প্রবলেম হয়, তাকে রেকর্ডটা একটু দেখে নিতে হবে, আর কিছু করার নেই। আচ্ছা, এই ঠিক আছে। আমরা এবার কথায় কাজে আসি। তার আগে, যেহেতু আজকে অনেকদিন পর ক্লাস দিচ্ছি, তোমাদের নানান ধরনের কোশ্চেন থাকতে পারে। কারো যদি কিছু বলার থাকে বা যে কোনো কিছু জিজ্ঞেস করার থাকে, আমাকে শেয়ার করতে পারো। হাত তুলে কোশ্চেন করতে পারো অথবা মেসেজ দিতে পারো, আমি দুইটাই দেখতেছি।
হাত তুলে কোয়েশ্চেন করাটা আমি প্রেফার করি। সো তোমাদের যদি কারো কিছু বলার থাকে যে কোনো বিষয়ে দেন আমাকে আস্ক করতে পারো, কোয়েশ্চেন করতে পারো। আমরা চ্যাপ্টার 2 পড়তেছিলাম, তোমাদের নিশ্চয়ই মনে আছে। চ্যাপ্টার 2 এর আমরা কি কি পড়ছিলাম, আমি একটু বইটা খুলে একটু তোমাদেরকে একটু রিমাইন্ড দেই, তাহলে তোমাদের হয়তো কিছুটা মনে পড়বে যে আমরা কি কি পড়তেছিলাম। তো আমরা হচ্ছে, আচ্ছা প্রথমে তো তোমরা জানো যে আমরা হচ্ছে আচ্ছা আমরা হচ্ছে রাদারফোর্ড আর বোর মডেল পড়ছিলাম। রাদারফোর্ড এবং বোর মডেল পড়ার পর হচ্ছে আচ্ছা তোমারটা কি ঠিক হয়েছে যে অপর নাম দিয়ে যে জয়েন করছো? তুমি হচ্ছে নাম কিন্তু চেঞ্জ করা যায়, দেখবা তোমার ওই একটা অ্যারো চিহ্ন আছে তোমার নামের পাশে, ওইখানে ক্লিক করে পার্টিসিপেটে গিয়ে তোমার নামের পাশে ক্লিক করে তুমি চেঞ্জ করতে পারবা। তো নিজের নামটা দিয়ে দিও, ঠিক আছে? আমি জানি না তোমার ঠিক হয়েছে কিনা, বললাম তাও। তারপরে প্রথম হচ্ছে বোর মডেল আর হচ্ছে বোর মডেল আর হচ্ছে রাদারফোর্ডের মডেল পড়ছি। বোর মডেল পড়তে গিয়ে আমরা আরো জানলাম যে বোর মডেলের স্বীকার্য ছিল 4টা স্বীকার্য, 3টা স্বীকার্য ছিল। সো সেখানে একটা মজার স্বীকার্য ছিল যে প্রথম স্বীকার্য ছিল যে বোর কিন্তু হচ্ছে কক্ষপথ নিয়ে ধারণা দিছে, তাই না? তোমাদের নিশ্চয়ই মনে আছে যে কক্ষপথ সম্পর্কে প্রথম ধারণা কে দিছে? বোর মডেল এসে দিছে, বোর দিছে, বিজ্ঞানী নিলস বোর। সো উনি আরেকটা স্বীকার্য গিয়ে বলছে যে যখন হচ্ছে কোন একটা ইলেকট্রন কোন একটা কক্ষপথে থাকে তখন সেটা নির্দিষ্ট শক্তি নিয়ে থাকে। তো আচ্ছা, এই তুমি আপাতত ক্লাস করো, পরে ঠিক করে নিও নাম, ওকে? কারণ বারবার মেসেজিং করলে হচ্ছে বাকিদের ফোকাস থাকতেছে না, আই থিঙ্ক, কারণ অনেকে জয়েন হয়ে আছে, তো তোমার মেসেজ সবার স্ক্রিনের সামনে চলে আসতেছে। তুমি তোমার নাম কিভাবে চেঞ্জ করতে হয় পরে দেখে নিও, ওকে? ক্লাসের শেষে একবার দেখে নিও, ইউটিউবে সার্চ দিলেই পাবা, টিউটোরিয়াল পাবা, অথবা যে কোনো ফ্রেন্ডকে বললেও দেখাই দিবে। জয়েন করার সময় নাম চেঞ্জ করা যায়, নাম চাই মনে হয় জয়েন করার সময়, সেটিংসে গিয়েও নাম চেঞ্জ করা যায়, পরে চেঞ্জ করো। আচ্ছা, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে একটা ইলেকট্রন যখন একটা কক্ষপথ থেকে আরেকটা কক্ষপথে জাম্প দেয়, যদি সে উপরের কক্ষপথে যাইতে চায় তখন তাকে এনার্জি গ্রহণ করতে হবে, কারণ উপরের কক্ষপথের এনার্জি অনেক হাই থাকে, বেশি থাকে। আবার যখন কোনো একটা ইলেকট্রন উপরের কক্ষপথ থেকে নিচের কক্ষপথে লাফ দেয় তখন সবার এনার্জি ছেড়ে দেয়, কারণ নিচের কক্ষপথের এনার্জি কম। সো এটা ওনার দ্বিতীয় স্বীকার্য ছিল, রাইট? আরেকটা তৃতীয় স্বীকার্য ছিল ভরবেগ নিয়ে। উনি বলছিল যে কোনো একটা ইলেকট্রন যখন একটা কক্ষপথে থাকে তখন একটা নির্দিষ্ট ভরবেগ নিয়ে থাকে, এটা উনি বলছিল। সেটা ছিল যে NH/2 পাই, তাই না? এখানে n হচ্ছে কক্ষপথের সংখ্যা। সো এইভাবে আমরা বোরের স্বীকার্য পড়ছি। তারপর আমরা শ্রোডিঞ্জারের তরঙ্গ ইকুয়েশনটা দেখছি, জাস্ট দেখছি, এটা নিয়ে খুব একটা ঘাটাঘাটি করি নাই, কারণ আমাদের লেভেলের সাথে এটা যায় না। তারপর হচ্ছে আমরা কোয়ান্টাম সংখ্যা নিয়ে আলোচনা করছি। 4 ধরনের কোয়ান্টাম সংখ্যা আছে, একটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, একটা হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা, একটা হচ্ছে চুম্বকীয় বা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, আর একটা হচ্ছে স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। এই 4 ধরনের কোয়ান্টাম সংখ্যা আমি চেষ্টা করছি তোমাদেরকে ক্লিয়ার করে দেন। 2টা ক্লাস নিয়েছি শুধু এই কোয়ান্টাম সংখ্যার উপরে। তো সেখানে আমি ইলেকট্রন বিন্যাস যে আমরা করি, একটা ইলেকট্রনের, ধরো সোডিয়ামের ইলেকট্রন হচ্ছে 11টা, ওই 11টা কি ইলেকট্রন বিন্যাস যে আমরা করি, সেই ইলেকট্রন বিন্যাস থেকেও আমরা কোয়ান্টাম সংখ্যা বের করতে পারি, যে 4টা কোয়ান্টাম সংখ্যা কিভাবে বের হয়ে আসছে। এবং আমরা বোঝার চেষ্টা করছি যে একটা ইলেকট্রন সম্পর্কে পরিপূর্ণ ধারণা পাইতে হইলে কেন আমাদেরকে 4টা কোয়ান্টাম সংখ্যা লাগে। হ্যাঁ শিমু বলো, আনমিউট করে বলো। শিমু বলো। আচ্ছা শিমু, তোমার কথা হচ্ছে আমাদের কাছে আটকে আটকে আসতেছে, সো আই থিংক তোমার নেটওয়ার্কের প্রবলেম। তুমি হচ্ছে মিউট করে রাখো, তুমি মেসেজে তোমার কোশ্চেনটা করো, ওকে? শিমু, তোমার নেটওয়ার্কের কারণে তোমার কথা আসতেছে। আমি জানি না শিমু আমার কথা শুনতে পাচ্ছে কিনা। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, আচ্ছা অনি বলছো যে ভাইয়া বন্ধের আগে যে পড়ানো হয়েছিল তার উপরে আজকের ক্লাসটা নিয়ে নিলে। হ্যাঁ আমি আজকে এটাই ট্রাই করতেছি, আমি এটা জানি। স্বাভাবিক, 1 মাস আগের জিনিস কয়দিনের মাথায় ভাইয়া থাকে, তাই না? ভোর পরে পড়াবেন। শিমু, তোমার কথা আটকে আটকে আসতেছে, তুমি মেসেজ দাও, কারণ তোমার নেটওয়ার্কে হয়তো প্রবলেম, বাকিরাও এরকম আটকে আটকে শুনতেছে, তোমার কথা আটকে আটকে আসতেছে আর কি। সো তুমি হচ্ছে মেসেজ দাও বেটার।
মাঝে মধ্যে নেটওয়ার্কের কারণে এরকম হয়। তো আমি আজকের ক্লাস এটাই চেষ্টা করতেছি যে ৫টা ক্লাস হইলো সেই ৫টা ক্লাসে আমরা কি পড়ছিলাম সেগুলো একটু মনে করানোর চেষ্টা করতেছি। তো এটা খুবই জরুরি। বিশেষ করে আমরা খুব গুরুত্বপূর্ণ জিনিসই পড়ছিলাম। কোয়ান্টাম সংখ্যা তো একটা হট টপিক। এই কেমিস্ট্রির একটা হট টপিক। সো আমি একটু তোমাদেরকে মনে করায় দিই যে ৪ টা কোয়ান্টাম সংখ্যা দিয়ে একটা ইলেকট্রনের আসলে কি বুঝায়? যেমন প্রধান কোয়ান্টাম সংখ্যা দিয়ে কি বুঝায়? প্রধান কোয়ান্টাম সংখ্যা দিয়ে বুঝায় একটা ইলেকট্রন একটা পরমাণুর কোথায় আছে? কোন কক্ষপথে আছে? তার মানে কক্ষপথ নাম্বার বোঝায়। যেমন প্রধান কোয়ান্টাম সংখ্যা যদি ২ হয়, তার মানে ইলেকট্রনটা ২য় কক্ষপথে আছে। ২য় কক্ষপথে এভাবে ঘুরতেছে। ফাইন? ২য় কক্ষপথে ঘুরতেছে। ওকে, এটা না হয় আমরা বুঝলাম যে একটা ইলেকট্রন ২য় কক্ষপথে অবস্থান করতেছে। এবার আমাদের বুঝতে হবে যে সেই ইলেকট্রনটা ২য় কক্ষপথে কিভাবে আছে? সে কি দাঁড়ায় আছে, বসে আছে, শুয়ে আছে না কিভাবে আছে? সেটা আমাদের বুঝতে হবে। সেটা বুঝার জন্য আমাদের লাগবে সহকারী কোয়ান্টাম সংখ্যা। তো সহকারী কোয়ান্টাম সংখ্যা মানে কি? সহকারী কোয়ান্টাম সংখ্যা মানে হচ্ছে যে ইলেকট্রনটা ওই কক্ষপথে তো দাঁড়ায় নাই, দৌড়াচ্ছে। কিভাবে দৌড়াচ্ছে? সে কি কোনো বৃত্তাকার পথে দৌড়াচ্ছে? সে কি একটা ডাম্বেল আকৃতি শেপে দৌড়াচ্ছে? এটা বোঝায় হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা। সহকারী কোয়ান্টাম সংখ্যা কারা? সহকারী কোয়ান্টাম সংখ্যা হচ্ছে এস, পি, ডি, এফ। এস, পি, ডি, এফ এগুলো হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। যেমন ধরো কোনো একটা ইলেকট্রনের সহকারী কোয়ান্টাম সংখ্যা হচ্ছে 0 মানে হচ্ছে এস। 0 মানে কিন্তু এস, 1 মানে হচ্ছে পি। ওকে? তাহলে কোন একটা ইলেকট্রনের ধরো সহকারী কোয়ান্টাম সংখ্যার মান হচ্ছে 0। 0 মানে এস। তাহলে ইলেকট্রনটা ওই দ্বিতীয় কক্ষপথে গোলকাকৃতির একটা জায়গায় দৌড়াদৌড়ি করতেছে। কারণ এস অরবিটালের আকৃতি গোলকাকৃতি তোমরা জানো। শিমু বলছো ভাইয়া বোর পরমাণু তথ্যের প্রয়োগ এটা তো স্কিপ করা হয়েছে নাকি পরে পড়ানো হবে? আচ্ছা, প্রয়োগ স্কিপ করি না, আমরা বরঞ্চ বোর মডেল নিয়ে আগাচ্ছি। তো ওইখানে আরো কাহিনী আছে, বোর কক্ষপথের ব্যাসার্ধ বের করা, বেগ বের করা, এগুলো আমরা সব দেখবো আস্তে আস্তে, সব কোনো কিছু স্কিপ করা হবে না। ওকে? আর বোর মডেল ধরে কিন্তু আমরা আগাচ্ছি। তুমি যদি আগের 5টা রেকর্ড ভালো করে দেখো, আমি কিন্তু ক্লাসে বারবার বলেও দিছি যে আমরা কিভাবে বোর মডেল ধরে আগাচ্ছি। সো ক্লাসগুলো আরেকটু মনোযোগ দিয়ে আবার রেকর্ড গুলো দেখে নিও, সমস্যা নেই, রেকর্ড তো আছে। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আহ, তাইলে একটা ইলেকট্রন দ্বিতীয় কক্ষপথে আছে, ফাইন। তো দ্বিতীয় কক্ষপথে সে কিভাবে রোটেট করতেছে, সে কোন তার রাস্তাটা কেমন রোটেট করা, সেটা যদি গোলকাকৃতি হয় তাহলে সে এস অরবিটালে আছে। সেটা যদি ডাম্বেল আকৃতির হয়, ডাম্বেল আকৃতি তো বুঝো এরকম পেঁচানো, তাহলে সে হচ্ছে পি অরবিটালে আছে। ডাবল ডাম্বেল আকৃতি থাকলে ডি অরবিটালে আছে। সো দ্বিতীয় কক্ষপথে সে কিভাবে আছে, এটা কিভাবে বুঝায়? এটা হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা দিয়ে বুঝায়। তারপর আসলো হচ্ছে কে? তারপর আসছে হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা দিয়ে বুঝায়, ফাইন, সে না হয় ডাম্বেল আকৃতির পথে ঘুরতেছে, ফাইন। আর সে কি এক্স এক্সিস এর বরাবর দৌড়াচ্ছে ডাম্বেল আকৃতির, না ওয়াই এক্সিস বরাবর এরকম দৌড়াচ্ছে, নাকি জেড এক্সিস বরাবর দৌড়াচ্ছে ডাম্বেল আকৃতি? এইটা আমরা বুঝবো কেমনে? এটা বুঝার জন্য আমার লাগবে হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। যেমন পি এক্স, পি ওয়াই, পি জেড, তিনটাই কিন্তু পি, তিনটাই কিন্তু ডাম্বেল। কিন্তু এই ডাম্বেলটা কি এক্স এক্সিস এর দিকে, নাকি ওয়াই এক্সিস এর দিকে, নাকি জেড এক্সিস এর দিকে? এইটা প্রকাশ পায় হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা দ্বারা। ওকে, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা দ্বারা। তার মানে প্রথমে পাইলাম প্রধান কোয়ান্টাম সংখ্যা, ওইটা দিয়ে কক্ষপথ বুঝায়। তারপর পাইলাম সেকেন্ডারি কোয়ান্টাম সংখ্যা বা সহকারী কোয়ান্টাম সংখ্যা, ওইটা দিয়ে বুঝায় যে সে কোন অরবিটালে আছে, এস, পি, ডি না এফ। তারপর আমরা পাইলাম ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, এটা দিয়ে বুঝায় সে ধরো পি তে আছে, পি তে সে কোন বরাবর আছে, এক্স এক্সিস, ওয়াই না জেড, এটা বুঝায়। লাস্ট যে জিনিসটা সেটা হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, এইটা দিয়ে বুঝায় ফাইন, সে দ্বিতীয় কক্ষপথে আছে, সে পি অরবিটালের মতো একটা রাস্তায় ঘুরতেছে, সে পি এক্স বরাবর মানে এক্স এক্সিস বরাবর ঘুরতেছে। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা পাইলাম। এখন সে ঘুরতে, সে নিজেও কিন্তু ঘুরতেছে, সে কি ক্লকওয়াইজ ঘুরতেছে না এন্টি ক্লকওয়াইজ ঘুরতেছে, এইটা প্রকাশ করার জন্য আমাদের দরকার হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা। স্পিন কোয়ান্টাম সংখ্যা দিয়ে বুঝায় যে হয় সে ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে, অথবা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতেছে। তার মানে একটা ইলেকট্রনের সবকিছু আমরা জেনে যাচ্ছি যদি আমাদের 4টা কোয়ান্টাম সংখ্যা জানা থাকে। আমরা তাহলে বলতে পারবো সে কোন কক্ষতে আছে, আমরা তাহলে বলতে পারবো সে সেইখানে কিভাবে দৌড়াচ্ছে, আমরা তাহলে বলতে পারবো সে সেখানে কোন এক্সিস বরাবর দৌড়াচ্ছে, এক্স, ওয়াই না জেড। আমরা তাহলে বলতে পারবো সে ওইখানে ক্লকওয়াইজ ঘুরতেছে না এন্টি ক্লকওয়াইজ ঘুরতেছে।
দৌড়ানোর সময় সে কিভাবে ঘুরতেছে, সে কি ক্লকওয়াইজ না এন্টি ক্লকওয়াইজ ঘুরতেছে, আমরা কিন্তু সবকিছু বলে দিতে পারতেছি। সবকিছু বলার জন্য আমাদের 4টা কোয়ান্টাম সংখ্যা জানা খুব জরুরি। একটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, একটা হচ্ছে সহকারী, একটা হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, একটা হচ্ছে স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। ওকে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম দুইটা ক্লাসে। তো তোমরা যারা ক্লিয়ার হয় নাই বা আমার কথা ধরতে পারতেছো না, তারা আগের 2টা ক্লাস আবার দেখিয়ে নিও। ওকে, আর অবশ্যই মোস্ট ইম্পর্টেন্টলি বইটা একটু পড়ে নিও, তাহলে সব মনে পড়বে। তো এরপর আমরা যেটা পড়ছিলাম সেটা হচ্ছে যে আইসোটোপ, আইসোবার, আইসোমার, আইসোটোন এগুলো পড়ছিলাম লাস্ট ক্লাসে, আমার এখনো মনে আছে। রাইট, তোমাদের নিশ্চয়ই মনে আছে যে আমি বলছিলাম এগুলো অ্যাডমিশনে আসে, প্রচুর আসে এই টাইপের অবজেক্টিভ। সো আইসোটোপ কি? আইসো মানে কি? সমান। মনে আছে? মনে আছে, এইভাবে বলছিলাম লাস্ট ক্লাসে। আইসোটোপ মানে হচ্ছে, আইসোটোপ মানে কি সমান বলো তো? প্রোটন সমান। প্রোটন সমান। রাইট রাইট, বলছে প্রোটন সমান। আইসোটোপে প্রোটন সমান, বাকি সব ভিন্ন। যেমন হাইড্রোজেনের কথা চিন্তা করো না, হাইড্রোজেন আর ডিউটেরিয়ামের কথা চিন্তা করো, দুইটাই হাইড্রোজেন, দুইটাই হাইড্রোজেন, কিন্তু একজনের ভর 1, একজনের ভর 2, একজনের নিউট্রন নাই, একজনের নিউট্রন একটা। সেম কি তাইলে? সেম হচ্ছে প্রোটন, দুজনের প্রোটন একটা, এখানে দুজনেই হাইড্রোজেন, কিন্তু একজনের নাম হাইড্রোজেন, একজনের নাম হচ্ছে ডিউটেরিয়াম। এগুলো হচ্ছে আইসোটোপ। আচ্ছা, তারপর আমরা বললাম আইসোটোন। বলো তো আইসোটোনে কে সমান, কি সমান থাকে? রাইট, রাহি বলছে নিউট্রন। এক্স্যাক্টলি, তোমাদের সব মনে আছে দেখা যায়। আইসোটোনে নিউট্রন সমান থাকে, বাকি সব ভিন্ন থাকে। ওকে, আচ্ছা তাহলে বলো যে আইসো বারে কি সমান থাকে? আইসো বারে ভর সমান থাকে। রাইট, তোমরা অনেকেই মেসেজ তোমাদের সব মনে আছে। এগুলো এগুলো অনেকই কনফিউশন থাকে, তোমাদের যে কনফিউশন নাই এটাই সবচেয়ে বড় কথা। আইসো বারে ভর সমান থাকে, বাকি সব ডিফারেন্ট থাকে, প্রোটনও ডিফারেন্ট, নিউট্রনও ডিফারেন্ট। এগুলো এক্সাম্পল দিয়ে দিয়ে বুঝাইছিলাম কিন্তু লাস্ট ক্লাসে। আচ্ছা, তারপর হচ্ছে আমরা এখানে তোমাদের হচ্ছে পারমাণবিক ভর বা পরমাণুর ভর নিয়ে আলোচনা করা হয়েছে। তোমাদের যদি হুট করে জিজ্ঞেস করি যে সোডিয়ামের ভর কত, তোমরা কি বলবা? 23। তোমাদেরকে যদি জিজ্ঞেস করি কার্বনের ভর কত, তোমরা কি বলবা? 12। একক কি বলতো দেখি? একক কে? মেসেজ দাও তো। তোমাদের কি মনে হয় এই যে কার্বনের ভর 12 বললে, একক কি? কেজি? 12 কেজি? সুস্মি বলছো মোল, গ্রাম, এক একজন এক একটা বলতেছো। আচ্ছা শোনো, এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে ধরো একটা হাইড্রোজেনের কথাই চিন্তা করো। ধরো তোমার একটা, বোঝার চেষ্টা করো, একটা হাইড্রোজেন পরমাণুর ভর তুমি বের করতে চাচ্ছ। কারণ হাইড্রোজেনের পরমাণু এত ছোট, এত ছোট, যেটা অণুবীক্ষণিক যন্ত্র দিয়েও দেখা যায় না, শক্তিশালী মাইক্রোস্কোপ দিয়েও দেখা যায় না। দেখা যায় না, লিটারালি দেখা যায় না। যেই জিনিস দেখতেই পারো না, এটাকে তুমি সাধারণ রাসায়নিক নীতি দিয়ে কেমনে মাপবা? সো ডাইরেক্টলি এর ওজন মাপার বা ভর মাপার কোনো সিস্টেম নাই। সো ইনডাইরেক্টলি মানে পরোক্ষভাবে এর ভর বিজ্ঞানীরা বের করছে। সো বের করে দেখছে যে, যেমন এখানে লেখা আছে, একটা পরমাণুর প্রকৃত ভর ওনারা পরোক্ষভাবে বের করছে, ডাইরেক্ট বের করার কোনো উপায় নেই। 0.167 গুণ 10⁻23। একইভাবে একটা কার্বন পরমাণুর যদি ভর বের করো, দেখা যাবে যে 1.99 গুণ 10⁻23 গ্রাম, মানে অনেক কম, অনেক কম। এটা বের হচ্ছে এদের এদের ভর। তাহলে হাইড্রোজেন পরমাণুর একটা বের হইলো, কার্বন পরমাণুর একটা বের হইলো। তো ইন্টারেস্টিং ব্যাপারটা আমি তোমাদেরকে খাতায় দেখাই, যেখানে ইন্টারেস্টিং জিনিসটা তাহলে আসলে কি। আই থিংক তোমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ। তাহলে বিজ্ঞানীরা যখন একটা হাইড্রোজেনের পরমাণু প্রকৃত ভর বের করলো, একটি হাইড্রোজেনের পরমাণুর ভর বের করে দেখলো যে 0.1673 গুণ 10⁻23 গ্রাম আসতেছে। ওকে, গ্রামে আসতেছে, গ্রামে নিয়ে আসলাম। তো তারা যখন আবার একটা কার্বনের ভর মাপলো, মাপার পরে দেখলো যে সেটা আসতেছে 1.9924 গুণ 10⁻20 - 23 গ্রাম। সো
ওনারা দেখলো যে এত ক্ষুদ্র ভর নিয়ে হিসাব নিকাশ করাটা আমাদের জন্য খুব ঝামেলার। তোমরা একটু চিন্তা করো, অনেক ছোট না এই ভরটা 10⁻23। কারণ এটা নিয়ে হিসাব নিকাশ বা ক্যালকুলেশন অনেক ঝামেলার। এখন আহ, বরঞ্চ সুবিধা হয় কি আমরা যদি আপেক্ষিক ভর নিয়ে আলোচনা করি। কিভাবে? ধরো এই একটা কার্বনের যে ভর, mass of ওয়ান কার্বন বা কার্বনের ম্যাসকে যদি আমি কার্মেস দিয়ে আমি হচ্ছে হাইড্রোজেনের ম্যাস দিয়ে ডিভাইড করি, তাহলে আসে হচ্ছে 12। এইটাকে যদি এটা দিয়ে ভাগ করো কত আসতেছে? 12। আর হাইড্রোজেনের সাপেক্ষে কার্বনের ভর কত আসলো? 12। এখন বলো তোমরা, কার্বনের এটা মনে রাখা সহজ না 12 মনে রাখা সহজ? 12 মনে রাখা সহজ। মানে একটা কার্বনের ওজন কত গ্রাম বলা হইলো তাহলে? কত গ্রাম না, কারণ উপরে হচ্ছে গ্রাম, নিচেও গ্রাম, গ্রামে গ্রামে কাটলে আসলে একক থাকতেছে না, 12 12 একক। তো এই 12 হচ্ছে আসলে কার্বনের আপেক্ষিক পারমাণবিক ভর, মনে থাকবে। আপেক্ষিক পারমাণবিক ভর। আপেক্ষিক কেন? কারণ এটা হাইড্রোজেনের সাপেক্ষে বের করছি আমরা, তাই না? হাইড্রোজেন সাপেক্ষে বের করছি। সো পরবর্তীতে এই ভর হিসাব করার জন্য আরো 3টা স্কেল ব্যবহার করা হয়েছে। যেমন এখানে আমরা হাইড্রোজেনের সাপেক্ষে বের করছি, কার্বনের সাপেক্ষেও বাকিগুলো কার্বনের ভরের সাপেক্ষে যদি তুমি অন্যান্য আচ্ছা, আমার খাতাকে আটকে আসতেছে না, তোমরা ক্লিয়ার দেখতেছো? একটু মেসেজ দাও তো। ভাই আটকে আটকে আসতেছে। হ্যাঁ হ্যাঁ, একটু নেটওয়ার্কের সমস্যা মনে হয়। হুম, বুঝতে পারছি। আচ্ছা, আমি খাতা থেকে সরে আসি। আমার হচ্ছে মোবাইল ডাটা দিয়ে আসলে ক্লাসটা নেওয়া উচিত ছিল। আজকে অনেকদিন পর ক্লাস নিছি, তো বুঝতে পারছিলাম না যে ওয়াইফাই দিয়ে নিব না মোবাইল ডাটা দিয়ে নিব। যাই হোক, আজকে আমরা কিছু বেসিক জিনিস জানার চেষ্টা করব, আর কিছুই না। এখানে কিছু টুকটাক বেসিক জিনিস দেওয়া আছে। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে এই ভর নিয়ে কথা বলতেছিলাম। এখন এই মানে পরমাণুগুলো বা একটা পরমাণুর ভর এত ছোট, যে ছোট ভর নিয়ে হিসাব নিকাশ করা আমাদের জন্য খুব ঝামেলার। যখন আমরা ক্যালকুলেশন করবো, এত ছোট ছোট সংখ্যা নিয়ে ক্যালকুলেশন করলে আমাদের ভুল বের হওয়ার চান্স খুব বেশি থাকে। সো এই কারণে আপেক্ষিক ভরটা নিয়ে আসা হয়েছে। তো তুমি যদি হাইড্রোজেনের সাপেক্ষে কোন একটা পরমাণুর ভর বের করো, তাহলে আমরা এটা বলবো যে হাইড্রোজেন স্কেলে বের করছো। কিভাবে? কার্বন স্কেল আছে, তারপর হচ্ছে অক্সিজেন স্কেল আছে। তো কার্বনের সাপেক্ষে ভর বের করাটা হচ্ছে খুব প্রচলিত একটা উপায়, যে কার্বনের ভরকে 12 ধরে যদি তুমি বাকিদের ভর বের করো, তাহলে যত বের হবে সেটা হচ্ছে তাদের ভর। আমার কথাটা বোঝার চেষ্টা করো। কার্বনের ভরকে 12 ধরে। আচ্ছা, তোমাদেরকে যদি একটা কোশ্চেন করি, তোমরা একটু আগে খেয়াল করছো যে মানে কার্বনের অ্যাকচুয়াল যে ভর ছিল, আমার প্রশ্নটা বুঝো, হ্যাঁ, কার্বনের অ্যাকচুয়াল যে ভর ছিল, যে লিখলাম অনেক ছোট একটা মান, ওইটাকে যখন আমরা হাইড্রোজেনের ভর দিয়ে ভাগ করছি তখন আসছে 12। তাহলে তোমরাই বলো যে কার্বনের ভরকে 12 ধরলে হাইড্রোজেনের ভর তাহলে কত আসবে? আমার প্রশ্নটা বুঝতে পারছো? কার্বনের ভরকে এবার 12 ধরলে হাইড্রোজেনটা কত আসবে? 1। এই যে হাফসা যেটা বলছে 1, এক্স্যাক্টলি তাই, এক্স্যাক্টলি তাই। আমার পয়েন্টটা বুঝতে পারছো? সো একইভাবে তুমি যদি কার্বনের সাপেক্ষে সোডিয়ামের বের করো, দেখবা যে আসবে হচ্ছে 23। তুমি যদি অক্সিজেনের বের করো, দেখবা যে আসবে 16। রাইট? তো এরপর ইউপেক ইউপেক তোমরা তো ইউপেকের নাম শুনছো, যারা এই বিভিন্ন স্ট্যান্ডার্ড ঠিক করে দেয় যে কি মাপের একক কি হবে। সো ইউপেক হচ্ছে ঠিক করে দিয়েছে কত সালে, এখানে লেখা আছে 1961 সালে। 1961 সালে ইউপেক কি করছে? সার্বজনীন ভাবে স্বীকৃতি দিয়ে দিয়েছে যে কোন একটা পরমাণুর ভরের মাপার একক এএমইউ। তোমরা একটা জিনিস খেয়াল করছো, আপেক্ষিকতা মানে কি? যে একটা সেম জিনিসকে একটা সেম জিনিস দিয়ে ভাগ করতেছো, ম্যাসকে ম্যাস দিয়ে ভাগ করতেছো, তাহলে কি আর কোনো একক থাকে? আমরা যদি হাইড্রোজেনের ভরকে বা কার্বনের ভরকে হাইড্রোজেনের ভর দিয়ে ভাগ করি, কোনো একক থাকবে? গ্রামে গ্রামে কাটা চলে যায় না? তো ওনারা বলছে যে এই এককটা হচ্ছে এএমইউ। এএমইউ মানে কি? অ্যাটমিক ম্যাস ইউনিট। তার মানে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি কার্বনের ভর কত, 1 মোল কার্বনের বা হ্যাঁ 1 মোল কার্বনের ভর কত, তোমরা বলবো হচ্ছে
12 AMU, 12 AMU। ওকে, মারিয়া মিউট করে রাখো, নয়েজ আসতেছে। আচ্ছা, তো এখন কেউ যদি গ্রামে প্রকাশ করতে চায় তাহলে কি হবে? তোমরা একটা কোশ্চেন করতেই পারো যে ভাই আমরা যদি গ্রামে লিখি যে কার্বনের ভর 12 গ্রাম, তাহলে কি ভুল হইছে? না, একমোল, এখানে একটা এককের কথা বলা আছে, গ্রাম পরমাণু একক। গ্রাম পরমাণু একক। ধরো তোমাকে যদি আমি বলি, কাউকে যদি আমি বলি অক্সিজেনের গ্রাম পরমাণু ভর কত, মনে রেখো গ্রাম পরমাণু বলতে আমরা যেটা একমোল বুঝি না, ওইটাই গ্রাম পরমাণু। তাহলে অক্সিজেনের গ্রাম পরমাণু ভর কত হবে, বা গ্রাম এককে ভর কত হবে? 16 হবে, মনে থাকবে। অক্সিজেনের যে ভর 16। তো তুমি চাইলে এটাকে গ্রামও বলতে পারো। তো এখানে একটা জিনিস খেয়াল রাখো, এটা কিন্তু 1 মোল। যেমন আমি যদি তোমাকে জিজ্ঞেস করি, কনফিউজড হয়ে না, আমি এখন ক্লিয়ার করে দিচ্ছি। ওকে, সারাংশটা বলে দিচ্ছি। তোমাদেরকে যদি জিজ্ঞেস করি যে পানির ভর কত, 1 মোল পানির ভর কত, তোমরা সবাই বলবা যে ভাই 18। আনসারটা কারেক্ট, 18 গ্রাম বা 18 এমইউ, যাই বলো না, আনসারটা কারেক্ট। বাট তোমাকে যদি বলি একটি পানির অণুর ভর কত, তোমরা কি করবা? 18 গ্রামকে কত দিয়ে ভাগ করবা? অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করবা, তাই না? এটা তো তোমরা জানো। এইভাবেই আমরা এখন থেকে ক্যালকুলেট করব। নরমালি যেটা জানি সেটাই, সেটা হচ্ছে 1 মোলের জন্য, আর এটাকে আমরা মানে মোলার ভর, সরি অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করলে আমাদের পার অণু বা পার পরমাণুর ভর বের হয়ে যায়। যেমন 1 মোল পানির ভর হচ্ছে 18 গ্রাম, তাহলে একটি পানির ভর কত? 18 কে আমরা অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ডিভাইড করে দিব। ওকে, এবার তোমাদেরকে আরেকটা কোশ্চেন করি, যে ভর বের করার আর কি কোনো ওয়ে নাই? ইয়েস। তো এই যে আমরা আপেক্ষিকভাবে যে ভরগুলো বের করতেছি কার্বন 12 সাপেক্ষে, এই ভরটা সিমিলার টু নিউক্লিয়াসের ভর। তোমরা যখন বোর মডেল পড়ছিলা, বোর পরমাণু মডেল, বোর কিন্তু একটা কথা বলছিল, তোমাদের খেয়াল আছে কিনা জানি না, আমার খেয়াল আছে। উনি বলছিল যে একটা পরমাণুর সমস্ত পরমাণুর ভর এর কেন্দ্রে কেন্দ্রীভূত থাকে, যেটা নাম উনি দিছে, যেটার নাম রাদারফোর্ড দিছে। আচ্ছা, এটা আমার রাদারফোর্ড বলছিল নাকি? হ্যাঁ, সরি, এটা রাদারফোর্ড বলছিল, এক্সট্রিমলি সরি। রাদারফোর্ড কি বলছিল? যে একটা পরমাণুর সমস্ত ভর, সমগ্র ভরের কেন্দ্রে কেন্দ্রীভূত থাকে, উনি ওই কেন্দ্রের নাম দিয়েছিল নিউক্লিয়াস। তোমাদের সেই কথাটা মনে আছে রাদারফোর্ডের? তার মানে একটা পরমাণু সমগ্র ভর আসলে তার নিউক্লিয়াসের ভর, তার চারপাশে যে ইলেকট্রন থাকে এদের ভর ইগনোর করা যায়। তোমরাই বলো যে একটা সোডিয়ামের ভর 23 কিভাবে হইলো? কে বলতে পারবা? হাত তোলো। নিউক্লিয়াসের ভর দিয়ে চিন্তা করো। কারো আইডিয়া আছে নিউক্লিয়াসের ভর 23 কেমনে হয়? শায়লা বলো। কোন পরমাণুর ভর 23, মানে নিউক্লিয়াসের ভর 23 এই জন্য হয়েছে যে ওইটা হচ্ছে প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যার যোগফল। প্রোটন সংখ্যা এক্স্যাক্টলি 11 আর নিউট্রন সংখ্যা 12। 12। রাহি একটু মিস্টেক করছো, 11টা প্রোটন আর 10টা নিউট্রন না, 12টা নিউট্রন। 12 আর 11 মিলে 23 হয়। শায়লা একই কথা বলছো। তো তোমাদের উদ্দেশ্যে এখানে একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে ক্লোরিনের ভর কিভাবে 35.5 হয়? শায়লা বলো। 35.5। হ্যাঁ, তাহলে তার মানে কি প্রোটন নিউট্রনকে ভাঙা হইতে পারে, যে 10.5টা প্রোটন বা 16টা প্রোটন বা 16টা নিউট্রন এরকম যোগ করে কি 35.5 হয়? কিভাবে ক্লোরিনের ভর 35.5 হয়? ক্যান্সার দিতে পারবা? ক্যান্সার দিতে পারবা? হাত তোলো। মানে এই জিনিসটা চিন্তা করছো তোমরা? মানে নর্মালি আমরা বুঝি কি যে নিউক্লিয়াসের ভর মানে প্রোটন, তোমরা এটা পড়ছো না যে প্রোটন আর নিউট্রনের সংখ্যা যোগ করলেই ওই পরমাণুর ভর বের হয়ে আসে, রাইট? যেমন সোডিয়ামের কথা বললাম, সোডিয়ামে 11টা প্রোটন 12টা নিউট্রন, যোগ করো 23, তাহলে সোডিয়ামের ভর কত? 23। না, আমার কোশ্চেন হচ্ছে ক্লোরিনের ভর কেমনে 35.5 হয়? তোমাদের যদি বিলিভ না হয়, তোরা পর্যায় সারণী খুলে দেখো যে ক্লোরিনের ভর কত দেয়। বলো, কি অ্যান্সার দিতে পারবো? হাত তুলে বলো, হাত তুলে। ট্রাই করতে পারো, হইতেই হবে এমন কোনো ফ্যাক্ট না। ইউ ক্যান ট্রাই। কারণ তোমাদেরকে শেখানোর জন্যই তো আসছি। তোমরা যদি সব জানতা তাহলে আমার কাছে আসতে অবশ্যই না। সো ট্রাই করতে পারো, আমরা মিলেমিশে শিখবো আর কি। আচ্ছা, আরবানা হাত তুলছো, বলো, আনমিউট করে বলো।
তোমার নামের উচ্চারণ কি উর্বানা না আরবানা? ইউ দিয়ে লেখা। উর্বানা। উর্বানা, সরি। হ্যাঁ উর্বানা, বলো কি বলতে চাচ্ছিলাম? দুইটা আইসোটোপ থাকে না, ওইটার শতকরা আপেক্ষিক ওই বার করার পর কাছাকাছি, ওইটাকে কাছাকাছি। আচ্ছা তুমি একবার ধরে ফেলছো জিনিসটা, একুরেটলি বলতে না পারলেও মানে তুমি ধরে ফেলছো আর কি। রাইট, তোমরা যারা যারা মেসেজ দিছো যে আইসোটোপ, আইসোটোপ, হ্যাঁ রাইট, এটা পারফেক্ট কথা বলছো। তো ব্যাপারটা খুব সিম্পল, যে এই যে তোমাদেরকে আমি জিজ্ঞেস করলাম যে ক্লোরিনের ভর কত, তো এখানে একটা সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে ক্লোরিন যে বলছি, তো এখানে তোমরা কোন ক্লোরিনটা বুঝতে পারছো, তাই না? আচ্ছা আরেকটু ক্লিয়ার করে দিই, ধরো তোমাদেরকে আমি জিজ্ঞেস করলাম হাইড্রোজেনের ভর কত, তোমরা মেসেজ দাও তো হাইড্রোজেনের ভর কত, দেখি দেখি হাইড্রোজেনের ভর কত। হাইড্রোজেনের ভর তো নিশ্চয়ই জানা আছে, নাকি এটা কনফিউশন আছে কারো? এক, রাহি বলছে এক। ওকে, তোমরা সবাই বলতেছে এক। এবার তোমাদেরকে আমি একটা কথা বলি, হাইড্রোজেনের ভর এক কে বলছে? হাইড্রোজেন তো 3 ধরনের হয়, তোমরা জানো না? হাইড্রোজেনের 3টা আইসোটোপ আছে না, এটা তো তোমরা জানো। একটা আইসোটোপের ভর 1, একটা আইসোটোপের ভর 2, একটা আইসোটোপের ভর 3। যার যে আইসোটোপটার ভর 2 এটাকে ডিউটেরিয়াম বলে, আর যে আইসোটোপের ভর 3 এটাকে টিট্রিয়াম বলে। এটা তোমরা জানো না? তাহলে হাইড্রোজেনের ভর ঝট করে 1 বলে ফেললা কেন? হাইড্রোজেন দিয়ে ডিউটেরিয়াম তো বুঝাও, এটা তো হাইড্রোজেন নাকি? এটা হাইড্রোজেন না? ওইটাও কিন্তু হাইড্রোজেন। আমরা মজা করে নাম দিছি ডিউটেরিয়াম, তোমরা বলতো ভাই ওইটা হাইড্রোজেন হলে আপনি ডিউটেরিয়াম বলতেন, আপনি হাইড্রোজেন বললেন কেন? ওইটা হাইড্রোজেনই, হাইড্রোজেনই, আমরা নাম দিছি ডিউটেরিয়াম, এটা আমাদের দেয়ার নাম। বাট তিনোটাই কিন্তু হাইড্রোজেন। কথা হচ্ছে যে আমি কোন হাইড্রোজেনের ভরটা জানতে চাইছি, তোমরা ধরে নিছো যে যার ভর 1 তারটা জানতে চাইছি, তোমরা বলেছো 1। তো কেউ বলো নাই যে হাইড্রোজেনের ভর 2, হাইড্রোজেনের ভর 3, কারণ তোমাদের মাথায় এই দুইটা আইসোটোপের কথা আসে নাই, রাইট? আসে নাই। তার কারণটা আমি তোমাদেরকে বলি, কারণটা খুব ইজি। তোমরা ছোটবেলা থেকে শিখে আসছো হাইড্রোজেনের ভর 1 কেন, তার কারণটা আমি বলে দিচ্ছি। কারণ প্রকৃতিতে যে হাইড্রোজেন পাওয়া যায় তার 99 ভাগ হচ্ছে হাইড্রোজেন যার ভর 1। প্রকৃতিতে যা পাওয়া যায় তার 99 ভাগ হচ্ছে সেই হাইড্রোজেন যার ভর 1। আর 0.9 মনে হয় পাওয়া যায় হচ্ছে যে হাইড্রোজেনের ভর 2। আর ট্রিটিয়াম যেটা যার ভর 3, এটা এটা একদমই পাওয়া যায় না। আমার কথাটা বুঝতে পারছো? তো স্বাভাবিক যে এই দুজনকে পাওয়াই যায় না, তাদের ভর বলবা কেন? সো আমরা সচরাচর হাইড্রোজেন বলতে যার ভর 1 তাকেই বলি, কারণ তাকেই 99 ভাগ তাকেই পাওয়া যায় প্রকৃতিতে। আমার কথা বুঝতে পারছো? তাহলে প্রকৃতিতে যাকে বেশি পাওয়া যায় সে প্রায়োরিটি পাবে, ব্যাপারটা এরকম। যদি এমন হইতো যে প্রকৃতিতে ট্রিটিয়াম বেশি পাওয়া যায় আর হাইড্রোজেন যার ভর 1 সেটা কম, একবারে পাওয়াই যায় না, তাহলে আমি হাইড্রোজেনের ভর আমরা তাহলে 3ই বলতাম, 1 বলতাম না, এবং আমরা সেটা নিয়ে ক্যালকুলেশন করতাম। তাহলে আমরা কাকে প্রায়োরিটি দিচ্ছি? আমরা তাকেই প্রায়োরিটি দিচ্ছি যার প্রাচুর্যতা বেশি। আমার এখানে লাস্ট মিনিট দেখাচ্ছে, তোমরা সবাই আবার একটু জয়েন দাও, কেউ লেট করো না, সেম আইডি সেম পাসওয়ার্ড দিয়ে আবার জয়েন দিবা। ওকে, এখনই জয়েন দিবা।